আমার নাম অপু, বয়স 23 বছর। লেখাপড়া প্রায় শেষের দিকে। আমাদের ছোট পরিবার। আমি, আমার বাবা আর মা। বাবা একটা বাইরে চাকরি করে। 20 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা কামিনী দেবী, ডাক নাম পলি, বয়স 40। মা আমাকে খুব খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে। তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে। যদিও আদর করে বেশি, আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই। মার অবসর সময় কাটে পাশের বাড়ির অনুরাধা মাসির সাথে। উনারা আজ প্রায় 15 বছর ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দিই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার ওপারে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে উত্তরে। আমার আর মার ঘরের মাঝে একটা ছোট ঘর। যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে। রান্নাঘরও বাইরে। দুটো ঘরের 3 পাশে পাঁচিল আর মাঝে 4 এর একটা গলি, সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফুট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের। দু বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথাই আসি। আগেই বলেছি, উনার নাম অনুরাধা, মার সমবয়সী। উনার একটাই মেয়ে, যার বিয়ে হলো 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেসো থাকে বাইরে। মাসি পুরো একা। সেজন্যই মার সাথে তার জমে ভালো। মাসি আমাকে মার মতো আদর করে, তবে আমি কখনই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম, সেটি ছিল মাসিকে সেবা দেওয়ার গল্প, যে গল্পে মাসিটার বর্ণনার সাথে অনুরাধা মাসির বেশ মিল ছিল। সেই থেকে শুরু। মাসিকে আমার কল্পনা এনে একটা জগৎ তৈরি করলাম। মায়ের প্রতি আমার কোনো অনুভূতি নেই। মাসির গলার আওয়াজ শুনলেই আমার বুক কাঁপতে থাকে। পরে ভাবলাম, হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না, যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যদি মাসিকে একা পাওয়া যেত। সেই সুযোগ চলেও এলো। গত বছর মার্চের দিকে কলকাতা থেকে খবর এলো, আমার মার এক মাসতুতো দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নেমন্তন্ন করা হলো। কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল। এখনো 2টো পরীক্ষা বাকি। তো ঠিক হলো, মা যাবে, আমি থাকব। মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তো মা চলে গেল। আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার সুযোগ ছিল না। পরের দিন দুপুরে আমি খেয়ে দিয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরুলাম। মাসি মার ঘরে। একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম। তারপর আমার ঘরের উত্তর পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে দক্ষিণে মার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টো জানালা। একটা দক্ষিণে, আরেকটা পশ্চিমে। আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি। জানালার পাশেই খাট। আমি আস্তে করে উকি দিয়ে দেখি মাসি খাটে পা ছড়িয়ে শুয়ে আছে। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যেন ক্যাল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো পলি, কিরে, কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবি? বলিস কি রে? ভালো করে মাস্তি কর। আর হ্যাঁ শোন, কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট মোজা নিয়ে আসিস। আমার আর কি খবর বল? তুই নেই, আর তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে। তাড়াতাড়ি আয়। ওকে বাই। মাসির এ কথা শুনে আমি আর কি উকি মারব, আমার মাথা বনবন করে ঘুরতে লাগল। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম, যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম। বাচ্চা ঘরের উপর কিছু খালি জায়গা আছে। ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারব। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে। তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম। মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে। আমি প্রস্তুত। মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে। বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল, তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা আমার অনেক ক্লান্ত। মা তার ঘরে ঢুকলো, আমিও পেছন পেছন গেলাম। মা হ্যান্ডব্যাগটা বিছানা রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাখবর নিল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে।
এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম, 6 প্যাকেট মোজা আর মার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেইনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এই কাপড় না পরা অবস্থায় দেখিনি। আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন এটা না পরে। আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল, বাসে যেখানে 4 ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্নও নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দেয়ে মা ঘুম দিল। আমার মার ঘুম খুবই গভীর, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডার এর ব্যাটারি চার্জ করলাম, আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে, আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করল কত দেরি হবে, যেই আমি বললাম রাত 3টে। অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক। তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যায়। আমি মাথা নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ পর আমিও বেডুলাম, তবে ডুপ্লিকেট চাবি সাথে নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। ছোট ঘরের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম। এরপর বাবার পুরানো লুঙ্গিটা, এক বোতল জল, একটা খালি বোতল মোতার জন্য উপরে তুলে নিলাম। তারপর আমিও উঠলাম, লুঙ্গিটা বিছিয়ে দিলাম। দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে। এবার আমি নেমে এলাম। আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বের হওয়া যায়। দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল। আজ দরজাটা লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আমি এবার বেডুলাম। রাত 9টার দিকে মা ফোন করতেই আমি বাড়ি এসে খেয়ে নিলাম। মা শোন, তোর মাসি আজ আমার সাথে থাকবে, তুই এসে দরজায় টোকা দিবি না। আগে আমাকে ফোন করবি, নইলে তোর মাসির ঘুমের ডিস্টার্ব হবে, বুঝেছিস? আমি হ্যাঁ মা। আমি বেডুলাম তবে। মা হ্যাঁ যা। আমিও যাই অনুরাধাকে ডেকে আনি। দুজন একসাথে বেডুলাম। মা মাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের ভিতর দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বেডুলাম। চাবিটা নিয়েছি কিনা দেখে নিয়েই আমি আমার ঘরে তালা মেরে স্টুল এ দাঁড়িয়ে ছোট ঘর এর উপরে উঠে হার্ডবোর্ড টেনে দিলাম। ওফ, হাফ ছেড়ে বাঁচলাম যেন। বেশ গরম লাগছে, ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। আজ বোধহয় বৃষ্টি হবে। কিন্তু মা এখনো আসছে না কেন? 10টা বাজে প্রায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। যাক, ভালোই হলো, গরমে কষ্ট করতে হবে না। তবে এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম। মা আর মাসি আসছে। আমার বুক ধরফর করতে লাগল। ভেন্টিলেটরে চোখ রাখলাম। দরজা খুলে প্রথমে মা, তারপর মাসি ঢুকল। মা বলল চল আগে ফ্রেশ হয়ে আসি। ঠিকই বলেছিস রে, চল। মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হল। দুজন একসাথে বাচ্চা ঘরে গেল। প্রায় মিনিট 5 পর দুজন বেডুলো এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল। তবে এবার যা ঘটল তাতে আমার বুক এতটাই ধরফর করতে লাগল যেন মনে হলো আমি মারা যাব। মা বলল, হ্যারে দেখতো বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা। মাসি বাইরে গেল। আমার হার্টবিটও চলাচল বেড়ে গেল। মাসি আবার ফিরে এলো ঘরে, হ্যারে লাগানো আছে। এটা বলেই চুলটা ছেড়ে দিল। মা এতক্ষণ কি যেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না। এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরের টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে। ওটা দেখে মাসি বলল, কিরে আজ বোধহয় একটু বেশি গরম হয়ে গেছিস। ব্যাপারটা কি শুনি, বিছানায় যা আগে, তারপর বুঝবি ব্যাপারটা কি। মাসি এক মুহূর্তে অ্যাকসেট হয়ে নিল। এ আমি স্বপ্ন দেখছি না তো? মাসি সোজা গিয়ে বিছানায় আতশোয়া হল। খাটে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেন। মাসি এবার মাকে হাঁক ছুডুল পলি, তোর হলো? এখনো কাপড় ছাড়িসনি তুই? আসছি বাবা, আসছি। মা বলল, আজ অপু বাড়িতে নেই, সবে বাজে 10টা, এখনো হাতে 5.5 ঘন্টা বাকি।
এত তারা কিসের? যদি আমার চোখ ভুল না করে থাকে তবে এটুকু বলতে পারি চুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাকে ঘাতক মুভির বিন্দু মাসির মতো লাগছে। আমি মার থেকে চোখ ফেরতে পারছি না। মা এবার মাসির পাশে গিয়ে শুলো। মাসি। হ্যাঁ রে, এবার বল। মা, তুই তো জানিস আমার যে দিদির মেয়ের বিয়ে হলো উনার একটাই ছেলে একটাই মেয়ে। তো মেয়ে এতদিন মুম্বাই ছিল, বিয়ের জন্য কলকাতায় এসেছে আর ছেলেটা কলকাতাতে থাকে। এই ধর অপুর বয়সী। উনাদের বিরাট বাড়ি, বেশ পয়সাওয়ালা বুঝলি। আমকে তো বিয়ের অনুষ্ঠানের সব পোশাক উনারাই দিয়েছেন। এবার আসি আসল ঘটনায়। আমি যেদিন গেলাম তখনও তেমন আত্মীয় এসে পৌঁছায়নি। দিদি তো খুব খুশি। ওর ছেলেটা মানে জয় আমাকে দেখে আরও খুশি। ছেলেটার গড়ন ঠিক আমাদের অপুর মতন বুঝলি। তো ওখানে থাকতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম, জয় প্রায় সারাক্ষণ আমার আশেপাশেই ঘুরঘুর করে। আমি অতটা গুরুত্বের সাথে দেখিনি ব্যাপারটা। তো এভাবেই চলছিল। ঠিক ওই দিন সন্ধ্যা হতেই অন্য আত্মীয়রা আসতে শুরু করল। দিদির যা ছিল দুজন। তোকে কি বলবো, দুটোই আগুন। মাসি। কেন রে? মা। আর বলিসনে এসেই দেখলাম তার দুজন দুটো জয়কে নিয়ে কোথায় যেন গেল। পরে জানতে পারি জয়ের কাছ থেকে ওরা তখন সেবা নিচ্ছিল। মাসি। কি বলিস তুই? মা, তবে আর বলছি কি? ওটা পরে বলবো, এবার শোন ঘটনা। বিয়ের দিন দিদি আমাকে নিজে সাজিয়ে দেয়। অনেকেই আমার দিকে আর চোখে দেখছিল, এমনকি মহিলারাও আমার দিকে তাকাচ্ছিল। তো একসময় আমি মানিয়ে নিলাম। হঠাৎ দিদি এসে বলল, পলি দেখতো জয় কোথায়? ওকে পেলে বলবি আমি ডাকছি। আমি জয়কে খুঁজতে লাগলাম সারা বাড়ি। কোথাও না পেয়ে গেলাম ছাদে। ওকে যেই ডাকবো তখনই খেয়াল করলাম ও ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি ভাবলাম কথা শেষ হলেই ডাক দেব, তাই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনি ও বলছে, হ্যারে কঠিন জিনিস। মার কেমন এক বোন হয়। হ্যারে আজ দুদিন ধরে তো তাকে ভেবেই পানি ফেলছি। দেখা যাক কি হয়। বাই। এটুকু শুনেই আমি বুঝে ফেললাম ও কার কথা বলছে। আমি এমন একটা ভাব করলাম যেন এইমাত্র এসেছি, জয় তোকে দিদি ডাকছে। জয় কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। আমি একলা ছাদে দাঁড়িয়ে ওর কথাগুলো ভাবতে লাগলাম। মাসি। কি? মা, বলছি তো দাদা একটু জল খেয়ে নিই। মা জল খেয়ে আবার বলতে শুরু করল। আমি ভাবতে লাগলাম, তবে কি জয় আমাকে সেবা দিতে চায়? পাশাপাশি এও ভাবতে লাগলাম, স্বামী থাকে অনেক দূরে। বছরে কটা দিন আমার কপালে জোটে, তাও সেটা আমার জন্য যথেষ্ট নয়। অনেকেই তো অনেক কিছু করে বেড়ায়, কেউ জানে না বলে তারা সতী নারী হিসেবে পরিচিত হয়। তাহলে আমাকে যদি কেউ কাছে চায় তো আমি কেন সাড়া দেব না? আমারও তো একটা খিদে আছে। এটা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিলাম যে জয়কে দিয়ে সেবা নিব, যেই ভাবা সেই কাজ। ততক্ষণে আমার ভেতর একটা খিদে জেগে উঠেছে। সেদিন পুরোটা সময় আমি জয়কে টিচ করেছি, ওর সামনে দুলিয়ে হেঁটেছি। আর পরের দিনগুলোতে তো বাগান দেখিয়ে দেখিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। তো পরদিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দিদি কিছুতেই আমাকে একা ছাড়বে না, তাই বলল যে জয় আমার সাথে যাবে। তো এটা শুনে আমি একটু মজায় পেলাম। আমি বেশ ছেনালি একটা সাজ দিলাম। আমরা শেষ বিকেলে বের হলাম। বাস স্টপে গিয়ে জয় টিকিট নিল। পরে বাসে উঠে দেখি একদম পেছনের দুজনের একটা সিট। আমি তো বুঝতে পেরেছি। আমি একটা ছেনাল হাসি দিয়ে বললাম, খুকিরে বেছে বেছে একেবারে পেছনের সিট নিলি যে? জয় বলল, পেছনে নাকি ঝামেলা কম। আমি একটা হাসি দিয়ে জানালার পাশে বসলাম। আমাদের সামনে এক জোড়া বুড়ো মহিলা আর বামে তাদের সাথে বুড়ো লোকটা ছিল। তো বাস ছেড়ে দেয়ার কিছুক্ষণ পর এ পাশের বুড়টা ঘুমিয়ে পড়ল। আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, কিন্তু আর চোখে দেখি চোখ দিয়ে গিলছে। ওর একটা হাত থাই এর কাছে। আমি একটু নড়াচড়ার ভান করে শাড়িটা একটু টেনে নিলাম। এখন বা দিকেরটা পুরোটাই দেখা যাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখি জয় এর ফুলে ফুলে উঠছে। হঠাৎ গাড়িটার গতি কমে আসলো একটা পেট্রোল পাম্পে ধুকল তেল নেয়ার জন্য। আমি বাস থেকে নামলাম বাচ্চাঘরে যাব বলে। তখন সন্ধে প্রায়। মা বলতে লাগলো, বাসটা পাম্পে থামতেই আমি বাস থেকে নেমে পাম্পের বাচ্চাঘরে গেলাম। ফ্রেশ হওয়ার পর যেই বেরুবো তখনই আমার মাঝে ছেনালি কাজ করল। উচটা খুললাম, তারপর সেটা হ্যান্ড ব্যাগে রেখে দিলাম। মাসি। কিন্তু কেন? মা। আরে দেখানোর জন্য। এরপর আমি আবার ফিরে এলাম বাসে। সিট এ বসার আগে শাড়িটা এমনভাবে গোছালাম যাতে দেখা যায়। আমি বসতেই দেখি দু চোখে গিলছে। আমি না দেখার ভান করে বসে রইলাম। বাসটা ছাড়তে থাই এ একটা হাত তুলে দিল।
আমি ওর দিকে তাকিয়ে একটু হাসতেই ও আরও উৎসাহিত হল। এভাবে প্রায় ৩০ মিনিট সেবা নিলাম। আকসে কি টেপন। আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। হঠাৎ সে বলল, মাসি তৈরি হও, আমরা নামব। নামব মানে? মাসি কথা বলো না তো, যা বলছি করো। আমাকেও যেন কি পেয়ে বসেছিল। আমি নিজেকে গুছিয়ে নামার প্রস্তুতি নিলাম। কোথায় নামছি, কেন নামছি কিচ্ছু জানি না। বাসটা একটা ছোট টাউন এসে থামল। আমরা নেমে পড়লাম। আমি ওকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাব আর বাস থেকে নামলামই বা কেন। ও বলে কিনা আমরা বাস এর ভেতর যে টেস্ট ম্যাচ শুরু করেছিলাম সেটার তো দ্বিতীয় ফরম্যাট খেলতে নেমেছি। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে দিলাম। এবার আমরা বড় রাস্তা পার হয়ে একটা ছোট রাস্তা ধরে এগোতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পরে একটা রেল স্টেশন দেখতে পেলাম। স্টেশনটার উল্টো দিকে একটা পাঁচিলে ঘেরা বাড়ি। জয় একটু দূরে গিয়ে কাকে যেন ফোন করল, আর কিছুক্ষণের ভেতর একজন ৪৪ বছর বয়সের মহিলা দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িটিতে আমরা ছাড়া আর কেউ নেই। আমি জয়কে বাড়িটা কার জিজ্ঞেস করতেই ও শুধু বলল, অত জেনে লাভ নেই। আমরা বিরাট একটা ঘরে ঢুকলাম, যার সাথে এটা ছোট ঘরও আছে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল, তার আগে ওই মহিলাটিকে কি যেন বলল। এরপর ও ছোট ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এলো। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। ও আমাকে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গেল, আর আমিও এই সময়টা কাজে লাগলাম। মাসি কিভাবে বলো না রে? মা বলছি বাবা। আমি হ্যান্ডব্যাগ থেকে লিপস্টিক বের করে গাঢ় করে লাল লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়ে নিলাম। ঘরে একটা আয়না ছিল, ওটাতে দেখে নিজেকে বেশ সুন্দরী মনে হলো। তাও ভাবলাম কিছু একটা বাদ পড়েছে। আমি তখন আমার ব্যাগ খুলে একটা নাকচাবি বের করলাম। এই যে দেখছিস নাকচাবিটা, এটাই। ওটা নাকে দিয়ে আবার আয়নায় দাঁড়াতেই নিজেকে আরও মায়াবী মনে হলো। ঘড়িতে তখন রাত ৯টা। একটু পরেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতে ও আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি কোমরে ২ হাত রেখে একটু বেঁকিয়ে দাঁড়ালাম আর ওকে বললাম, কিরে ভেতরে আসবি না? ও কোনোমতে ঘরে ঢুকল। আমি দরজাটা লাগিয়ে ওর দিকে ঘুরতেই দেখি ও আমার দিকেই তাকিয়ে আছে। আমি খুব অবাক হচ্ছিলাম যে ছেলে বাসে এতক্ষণ ধরে আমাকে সেবা দিল, অথচ সেই এখন ভেবদা মেরে দাঁড়িয়ে আছে। আমি ওকে বিছানায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিই। আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে অমন করে কি দেখছিস? মাসি তুমি না অনেক অনেক সুন্দরী, তাই না কি? তা কবে থেকে? তুমি যেদিন আমাদের বাড়িতে এলে সেদিন থেকেই তুমি আমার রানী হয়ে গেছ। তাছাড়া কি? তাছাড়া আজ তুমি যে সাজ দিয়েছ তাতে তোমাকে সুপার ডুপার লাগছে। তাই বুঝি? হ্যাঁ গো তাই। হারে এটা কার বাড়ি রে? এ বাড়ি থেকে বের করে দেবে না তো? একদম না। কি যে বলো না। বের করবে কেন? না মানে অচেনা বাড়ি। এই মহিলাটাই বা কে? এটি ওই মহিলারই বাড়ি। উনি আমার ছোট কাকিমার মাস্তুতো দিদি। আসলে এটা একটা সেবালয়। কি? হ্যাঁ গো হ্যাঁ, উনি এখানে দালালি করেন। এই ঘরটা হচ্ছে এ বাড়ির সবচেয়ে এক্সক্লুসিভ। শেষ পর্যন্ত তুই আমাকে সেবালয় নিয়ে এলি, তা তুমি এই আস্তানাটা চিনলে কি করে? বারে ছোট কাকিমাকে নিয়ে এখানে কত এসেছি। মানে আর কি? কাকিমাকে এখানে এনে সেবা দিয়েছি। তুই তোর কাকিমাকেও? হ্যাঁ, শুধু ছোট কাকিমাকেই নয়, মেজ কাকিমাকেও। এ ঘরে দুজনকে একসাথেও সেবা দিয়েছি। ওই যে মাসিটাকে দেখলে দুয়ার খুলল, ওকেও। এমনকি বিয়ের দিনগুলোতে যে কয়টা দিন কাকিমারা আমাদের বাড়িতে ছিল প্রতিদিনই সেবা দিয়েছি। ওরে দুষ্টু বলিস কি? দিদি টের পেলে কি হতো বলতো? কি আর হতো? কিছুই হতো না। দিদি জানলে কেটে রেখে দিত। তাই না কি? আরে কেটে ফেললে আমার মা কাকে দিয়ে সেবা নিত? মানে বোঝনি? মনে হলো তোমার দিদি মানে আমার মা আমার কাছ থেকে সেবা নেয়। মানে তুই তোর মাকে সেবা দিস? হ্যাঁ, মা তো আমাকে এসব শিখিয়েছে। কাকিমাদের ব্যবস্থাও মা করে দিয়েছে। আর আজ যে তোমাকে নিয়ে এখানে এসেছি এগুলোর ব্যবস্থাও মা করে দিয়েছে। কাকিমারাও জানে যে আমি তোমাকে সেবা দিতে চাই। বিয়ের অনুষ্ঠানে ওরা তোমাকে দেখেছে। অবশ্য ওরা তোমায় দেখে হিংসায় মরে যাচ্ছিল। কেন রে? কেন আবার তোমার কাছে ওরা যে কিছুই না? আমি ভাবতেও পারছি না দিদি। দাদাও তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এটা বলে ও ওর মোবাইল হাতে কি যেন করছিল। তারপর আমার হাতে দিল, দেখলাম ভিডিওতে দিদি। আমি লজ্জায় দিদির দিকে তাকাতে পারছিলাম না। আমি জয়কে বললাম একটু বাইরে যেতে। ও বাইরে যেতেই আমি দিদির সাথে কথা বলা শুরু করলাম। দিদি ভিডিওতে এটা কি পড়েছ? কেন রে, খারাপ লাগছে? আমি তো একসেট থাকি রাতে। আজ জয় নেই তাই ঢেকে রেখেছি, নইলে মাছি বসে এটো করে দেবে যে।
হ্যারে কেমন লাগছে, যাও তুমি না একটা জিনিস। নিজের ছেলেকে দিয়ে বারে খিদে কমাতে হবে না, তাই বলে ছেলেকে দিয়ে দেখ পলি মেয়েদের সেবা দরকার। সেটা কার কাছ থেকে নিলি তা দেখার দরকার কি? খিদে মিটলেই হলো। তাছাড়া সুখেই তো আছি। আজ থেকে তুইও বুঝবি কি মজা। তুমি কবে এ ব্যবস্থা করলে বলতো? তুই যেদিন এলি সেদিন থেকেই ও আমাকে বলছিল মা মাসিকে সেবা দিব, মাসিকে লাগাবো, তুমি ব্যবস্থা করো, নইলে তোমাকে আমি ছোব না। আমার একমাত্র ছেলে একটা আবদার করেছে আর আমি তা রাখব না? তাছাড়া ও যদি আমাকে সেবা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো আরও বিপদ। তাই ওকে বলে দিলাম যা যেভাবেই হোক ব্যবস্থা করব। কিন্তু বিয়ের ঝামেলায় তা আর হয়ে ওঠেনি। ওদিকে আমার যা দুটো কোথায় একটু হেল্প করবে তা না, সারাদিন জয়কে গিলেছে। শেষমেশ ছোটর সাথে কথা বলে ওর বোনের বাড়িটা ঠিক করলাম। তুমি না একটা জিনিস, আর তুই কি আমার ছেলেটাকে খাওয়ার জন্য সব বের করে করে হেঁটে বেড়াতিস। শুনলাম বাসেই নাকি তোকে ফিট করে নিয়েছে। আস্ত জিনিস তুই। আর হবিও বা না কেন? আমারই তো বোন। আমাদের মারা ছিল কঠিন জিনিস। তোমার মুখে কিছুই আটকায় না, এখন আবার আমাদের মায়েদের কথা টেনে আনো। তবে হ্যারে, তুই বাসের ভেতর নিয়ে এসে ভালোই করেছিস। কেন বলতো? যদিও আমার ধারণা ছিল তুই সেবা নিতে রাজি হবি, তাও যদি রাজি না হতিস তাহলে তোকে আমি ফোন করেই বাড়িতে আনিয়ে জোরপূর্বক সেবা নেওয়াতাম। দিদি, তুমি পারো না এমন কিছু নেই। হয়েছে হয়েছে, এবার আমার ছেলেটাকে নিয়ে শুরু কর দেখি। কাজটাজ শেষ করে সেখানে রয়ে গেলাম। সকালে নাস্তা করে দুজন বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে ট্রেন এ উঠলাম। ও আগেই একটা কামরা রিজার্ভ করে রেখেছিল। টিকিট চেক হয়ে যাওয়ার পর ও দরজা লাগিয়ে আমাকে সেবা দিতে চাইল, কিন্তু ট্রেন এর ভেতর সাহস হচ্ছিল না বলে আমি ওকে দিইনি। আমাকে স্টেশন এ নামিয়ে দিয়েই ও ফিরতি ট্রেন এ চলে গেল। আমি আসার পথে মোজা কিনে নিলাম। এই হলো আমার ঘটনা। মাসি, বাবা তুই পারলিও বটে। মা, কেন তোর হিংসে হচ্ছে নাকি রে? মাসি, না হিংসে হবে কেন? আমিও একটা পেয়ে গেছি রে মা। কি বলিস? কিভাবে? মাসি, তবে শোন, কাল খুকির ওখানে যাচ্ছি বুঝলি। ওরা নাকি একটু চেন্নাই যাবে, কিন্তু ওর দেবরকে দেখাশোনা করার কেউ নেই। ছেলেটার বয়স কত আর 23-24 হবে হয়তো। আমাকে একথা বলতেই আমি বললাম আমি আসছি। তোকেও দেখে গেলাম, আবার যতদিন তোরা চেন্নাই থাকবি ততদিন তোর দেবরের দেখাশোনা আমিই করব। খুকি তো মহা খুশি, আমিও খুশি, কারণ এই ফাঁকে আমিও ততদিন বেশ সেবা নেব। মা, কি বলিস তুই? তা ছেলেটাকে বাগে আনলি কবে? মাসি, বারে গতবার ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছিলাম। আজ প্রায় কয়েকদিন হলো ভিডিও কলে বাগান দেখিয়েছি। এখন শুধু আসল কাজটাই বাকি। মা, তলে তলে এত দূর? মাসি, বারে আমাকে না জানিয়ে তুই পারলে আমি কেন পারব না? শোন, তুইও যেমন আমিও তাই। মা, হ্যারে, আমরা হলাম এক জোড়া জিনিস। তাহলে তো আগামী কতদিন তোকে খুব মিস করব রে। কার সাথে হবে বলতো? মাসি, কেন রে, তোর স্বামীকে বলো না? মা, আমার কি আর সেই কপাল আছে? এত দূরে থাকে, আমার যে মাসে একবার সেবা নেওয়া সম্ভব না। মাসি, কোনো চিন্তা করিস নে, অল্প কটা দিনই তো, তারপর তো আমি ফিরে আসবেই। ততদিন না হয় নিজেকে ধরে রাখ। মা, তা না হয় রাখলাম, তা আজ কি করব বলতো? মাসি, আজ একটু নতুন উপায়ে হবে। আমি একটা নতুন জিনিস পেয়েছি রে। মা, কি জিনিস? মাসি একটা কৃত্রিম মেশিন বের করল। মা, এটা কিভাবে ব্যবহার করে? কোথায় পেলি? মাসি, এটা আমাকে খুকির দেবর পাঠিয়েছে। আর এটা ব্যবহার করা একদম সোজা। মা, বেশ ভালোই হবে রে, নিজেরাই নিজেদের সেবা দিব। কি বলিস? মাসি, তা তো বটেই। তবে তাই বলে বসে থাকলে চলবে না, কিন্তু সেবা নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এখন চল আমরা একটু মজা করি। অনেক মজা হয়েছে, চল ফ্রেশ হই। মা, হ্যাঁ চল। মাসি, খোকা, মা ভোর রাতে ফিরবে। একসাথে বাচ্চা ঘরে অর্থাৎ নিচে গেল। দুজনেই ফ্রেশ হয়ে নিল। মা বাতি নিভিয়ে দিল। প্রায় 30 মিনিট পর আমি নেমে আমার ঘর দিয়ে বেরিয়ে মাকে ফোন করলাম যে আমি আসছি গেট খুলতে। আমি এমন একটা ভাব করলাম যেন ঘুমে কাতর। মা গেট খুলে দিতেই আমি সোজা আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রান্না ঘরে গেলাম, দেখি মা রান্না করছে। মা আমাকে দেখে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল কি খাবো। আমার কেন জানি কিছু খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম একেবারে দুপুরে খেয়ে নেব। মাকে বলতে মাও কিছু বলল না।
মাসির কথা জিজ্ঞেস করতেই মা বলল মাসি তার মেয়ের কাছে যাওয়ার জন্য সকালে বেরিয়ে গেছে। এভাবে সাদামাটা ভাবে কেটে গেল পরের 4টে দিন। আমি এর মধ্যে প্রতিদিন রাতেও মা আর মাসির রেকর্ড করা ভিডিওটা দেখে শান্ত হতাম। তবে মা যে বেশ কষ্টে আছে তা বোঝা যাচ্ছে। আগে মাসি থাকায় সময়টা বেশ কেটে যেত, এখন মার রাতগুলো ছটফট করতে করতে কেটে যায়। মাসি যাওয়ার ঠিক 6 দিনের মাথায় এক রবিবার মা বেশ ছুটাছুটি করতে লাগল। রান্না বান্না নিয়ে সকাল হতে বেশ ব্যস্ত হয়ে পড়ল। আমি মাকে জিজ্ঞেস করলাম এত আয়োজন কেন? মা জানল তার মাস্তুতো দিদি কদিন আগে যার মেয়ের বিয়েতে কলকাতা গেল উনি আসছেন। খবরটা শুনে টনটন করে উঠল, কারণ এই মাসি একটা জিনিস, মনে হচ্ছে কিছু একটা হবে। আমি জিজ্ঞেস করলাম কখন আসবে? মা জানল দুপুর 2টো নাগাদ চলে আসবে। আমি এরই মধ্যে স্নান সেরে নিলাম। মাও স্নান সেরে বেশ পরিপাটি হয়ে নিল। মাসি এলো 2টা। আমাকে দেখে মাসি বেশ অবাক হল। বারবার মাকে বলতে লাগলো তোর ছেলেটা বেশ হয়েছে। এটা বলার পর দেখলাম মা ও মাসি দুজনেই মুচকি মুচকি হাসছে। যদিও আমি ব্যাপারটা ধরতে পারলাম না, তারপরও মাসির মুখে কথাটা শুনে বেশ লাগল। মাসির নামটা বলেনি, রামা। বেশ দেখতে। খেয়ে দিয়ে মাসি আমার ঘর এলো আমার সাথে গল্প করতে। মাসি মাকে বলল একটু রেস্ট নিতে, সারাদিন অনেক কাজ করেছে বলে। মাও কথা না বাড়িয়ে আমাদেরকে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়ল। মাসি দরজা লাগিয়ে আমার বিছানায় উঠে বসে আমার সাথে গল্প করতে লাগল। আমার লেখা পড়ার খবরাখবর নিল। আমিও টুকটাক কিছু জিজ্ঞেস করলাম। জয় এর কথা জিজ্ঞেস করতেই মাসি জানল জয়কে মুম্বাই পাঠানো হয়েছে। ও এখন থেকে নাকি ওখানেই থাকবে। হঠাৎই মাসির প্রশ্ন অন্যদিকে মোড় নিল। মাসি কিরে অপু, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? আমি কেন বলতো? মাসি বলো না। লজ্জা পাচ্ছিস কেন? তুই পলির সাথে এসব নিয়ে কথা বলিসনি? আমি মার সাথে। মাসি হ্যাঁ। কেন মাকে এসব বলা যায় না বুঝি? জয় তো আমার সাথে এসব বিষয়ে খুবই ফ্রি। তোর মাকে কি তুই ভয় পাস নাকি? আমি তা কিছুটা পাই। মাসি আমাকে মনের কথা বলতে পারিস, ভয় পাওয়ার কিছু নেই। বলো না তোর গার্লফ্রেন্ড আছে কিনা। আমি না নেই। মাসি ও আচ্ছা, ভালো। তা কাউকে মনে মনে পছন্দ করিস নাকি? আমি না, তেমন কোনো পছন্দ নেই। মাসি কি যে বলিস না, তোর মতো একটা ছেলের গার্লফ্রেন্ড নেই এটা কোনো কথা? কিভাবে কাটাস দিনকাল? জয় তো মেয়েদের ছাড়া থাকতেই পারে না। আমি জয়ের তো তোমার মতো একটা ফ্রেন্ডলি মা আছে, তাই ও এসব পারে। অবশ্য আমার মা যদি তোমার মতো হতো তবে আমিও পারতাম। মাসি তা কেমন মেয়ে তোর পছন্দ? আমি এই ধরো আমার চেয়ে বয়সে বড় মেয়েদেরকেই আমার বেশি পছন্দ। মাসি তোদের বয়সী ছেলেদের এই এক সমস্যা, শুধু বড় মেয়েদের দিকেই চোখ পড়ে তাদের। জয়েরও একই অবস্থা এখন দেখি তোরও। কে জানে কখন হয়তো বলে বসবি মাসি তোমাকেই আমার পছন্দ। হা হা হা। আমি সে তো কবে থেকেই আমি তোমাকে পছন্দ করি। মাসি বলিস কি? তা কবে থেকে আমাকে তোর পছন্দ? আমি একটু সাহস নিয়ে দুরু দুরু বুকে জুয়াটা খেলেই ফেললাম তামার মুখে। যেদিন তোমার অসাধারণ গুণের কথা শুনলাম সেদিন থেকেই। মাসি তা কি সেই গুণটা শুনতে পড়ি কি? আমি অবশ্যই পারো। আসলে মার কাছে তোমার আর জয়ের সম্পর্ক আর জয়ের জন্য মাকে ফিট করে দেওয়ার কথাটা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার কথাটা শুনে মাসি একটা ধাক্কা খেলেও দ্রুত সামলে নিয়ে বলল, তোর যেখানে রাগ হওয়ার কথা সেখানে তুই আমার প্রেমে পড়লি কেন বলতো? আমি বারে পৃথিবীতে কজন মা পড়ে ছেলেকে এভাবে ভালোবাসতে? তোমার এই গুণটাই আমাকে আকৃষ্ট করেছে। মাসি একটা প্রশ্ন করি? আমি জানি তুমি কি প্রশ্ন করবে। তোমাকে আমি একটা ভিডিও ফাইল দেব আমার নিজের হাতে রেকর্ড করা, ওখানেই তুমি উত্তর পেয়ে যাবে যে কিভাবে আমি এ ব্যাপারগুলো জানলাম। মাসি আমার আরেকটা প্রশ্ন ছিল রে। আমি বলো না। মাসি তুই কি পলিকে মানে তোর মাকে? বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। আমি তোমার বক্তব্যটা কি শুনি। মাসি আমি মনে করি তোদের দুজনের মধ্যে এই সম্পর্কটা হওয়া উচিত। এতে দোষের কিছু নেই। আমি সহ আমাদের গ্রুপের প্রায় 10 জন নারী তাদের ছেলের সাথে এরকম সম্পর্কে জড়িয়েছি এবং সুখেই আছে। আমি আর জয়ও বেশ আছি। তাছাড়া তোর মার পক্ষে তোর বাবাকে ছাড়া দিন কাটানো বেশ কষ্টকর। তোর নিজের ব্যাপারটা দেখ। তুই বিয়ে করতে আরও প্রায় 7 বছর। এতদিন কিভাবে থাকবি? তোর আর পলির মধ্যে যদি ব্যাপারটা ঘটে তবে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। তোর বিয়ের সময় আসতে আসতে তোর মাও বেশ ঠান্ডা হয়ে আসবে। তাছাড়া তোরা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসতে পারবি। সবচেয়ে বড় কথা হলো এটা খুবই নিরাপদ। জানাজানি হবার ভয় নেই এতে। বুঝেছিস আমি কি বললাম?
আমি সবই বুঝলাম, কিন্তু মাকে এ কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। মাসি, ধুর বোকা, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি এমনভাবে সব সাজাবো যে পলি নিজে তোর কাছে ধরা দেবে।